আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্টাডি অরবিটের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের ভূগোল ও পরিবেশ এই বিষয়ের 1 নম্বর অধ্যায়টি নিয়ে, যেখানে ভূগোল ও পরিবেশ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। চলো শুরু করা যাক আজকের আলোচনা। আজকের পাঠ শেষে আমরা যা জানতে পারবো এটা সম্পর্কে প্রথমে আমরা দেখি আমরা কি কি জানতে পারবো। আজকে পাঠ শেষে আমরা জানতে পারবো ভূগোল ও পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে পারবো, ভূগোলের যে পরিধি রয়েছে এটা বর্ণনা করতে পারবো, পরিবেশের পাঠের যে গুরুত্ব, ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব সম্পর্কে জানতে পারবো, ভূগোল ও পরিবেশের যে উপাদান সমূহের যে সম্পর্ক রয়েছে, আন্তঃসম্পর্ক মানে একটার সাথে আরেকটার কি সম্পর্ক, এই বিষয়টা সম্পর্কে আমরা জানতে পারবো। চলো দেখি পরবর্তীতে শুরু করা যাক। ভূগোলের ধারণা অর্থাৎ কনসেপ্ট অফ জিওগ্রাফি। ভূগোলের ধারণা ইংরেজি জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দটি এসেছে। ইংরেজি জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দটি এসেছে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কোন শব্দ থেকে ভূগোল শব্দটি এসেছে। জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল এসেছে। প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। তাহলে এমসিকিউ আসতে পারে, প্রথম কে জিওগ্রাফিটি শব্দটি ব্যবহার করেন? তিনি হচ্ছেন প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস। এবং জিওগ্রাফি শব্দটি যদি ভেঙে ভেঙে আমরা আলোচনা করি, তাহলে প্রথমে আমরা দেখতে পাই জিও এবং এর সাথে রয়েছে গ্রাফি শব্দটার সংযুক্ততা, অর্থাৎ জিও এবং গ্রাফি শব্দটা দুটি একত্রে মিলে হয়েছে জিওগ্রাফি, যেখানে জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ কি? বর্ণনা, অর্থাৎ পৃথিবীর যে বর্ণনা এটাই হচ্ছে ভূগোল। এখন দেখি আমরা কিছু ভূগোলবিদের যে সংজ্ঞা রয়েছে ভূগোলের, সেগুলো আমরা জানবো, কারণ এগুলো আমাদের পরীক্ষায় ক নম্বরে অথবা এমসিকিউ এ আসে। তো দেখি প্রথমে ব্রিটিশ ভূগোলবিদ অধ্যাপক ম্যাকনি তিনি বলেছেন, মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর যে আলোচনা বা বর্ণনা, এটাকেই তিনি ভূগোল হিসেবে আখ্যায়িত করেছেন। চলো এর পরবর্তীতে দেখা যাক। ব্রিটিশ ভূগোলবিদ ডার্টলি স্ট্যাম্প তার মতে পৃথিবী এবং এর অধিবাসীদের বর্ণনাই হচ্ছে ভূগোল, অর্থাৎ পৃথিবীতে যে এর অধিবাসী রয়েছে অর্থাৎ মানুষ রয়েছে বা বসবাসকারী যারা রয়েছে তাদের যে বর্ণনাটা, এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে তার মতে ভূগোল। এরপর রয়েছে জার্মান ভূগোলবিদ অধ্যাপক কার্ল রিটার, তিনি ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান। ভূগোলকে পৃথিবী বিজ্ঞান কে বলেছেন? অধ্যাপক কার্ল রিটার, অর্থাৎ প্রফেসর কার্ল রিটার বলেছেন ভূগোলকে পৃথিবী বিজ্ঞান। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এমসিকিউ আসে। এরপর রয়েছে আধুনিক ভূগোলবিদের শাস্ত্রের প্রতিষ্ঠাতা জার্মান ভূগোলবিদ আলেকজান্ডার ফন হামবোল্ট। ইনি হচ্ছেন কে? ইনি আধুনিক ভূগোল শাস্ত্রের প্রতিষ্ঠাতা। অর্থাৎ আধুনিক ভূগোল শাস্ত্রের যদি প্রতিষ্ঠাতা তোমরা বলতে চাও, তাহলে এই প্রশ্ন যদি আসে তার উত্তর হবে কে? আলেকজান্ডার ভন হামবোল্ট। তিনি হচ্ছেন আধুনিক ভূগোল শাস্ত্রের প্রতিষ্ঠাতা। তার মতে ভূগোল হলো প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ প্রকৃতির সাথে যে সম্পর্কিত একটা বিষয়গুলো রয়েছে এগুলো সম্পর্কিত একটা বিজ্ঞান। অর্থাৎ প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা এবং এর আলোচনাই হচ্ছে ভূগোলের আলোচ্য বিষয়। চলো এরপরে দেখি আমরা ভূগোলের পরিধিটা কি। ভূগোলের পরিধি হচ্ছে মানে ভূগোলটা আসলে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে, ভূগোলে কত দূর পর্যন্ত এর কার্যক্রম, কোন কোন বিষয়গুলো নিয়ে এর আলোচনা, এটাই হচ্ছে মূলত ভূগোলের পরিধি। তো প্রথমে আমরা দেখি ভূমিরূপবিদ্যা। ভূমিরূপবিদ্যা অর্থাৎ হচ্ছে ভূমি সংক্রান্ত যত বিদ্যা রয়েছে, ভূমির ভিতরে কি রয়েছে, কতটুকু গভীরে গেলে কোন খনিজ সম্পদ রয়েছে, কোথায় ভূমির গঠন কীরকম, এই সকল কিছু যে আলোচনা করে সেটাই হচ্ছে ভূমিরূপবিদ্যা। এরপর রয়েছে কি আবহাওয়াবিদ্যা। আবহাওয়াবিদ্যা হলো যে আবহাওয়ার যে বিষয়গুলোর সাথে সম্পর্কিত যে বিষয় রয়েছে, ঝড় বৃষ্টি, মেঘ, আকাশ, এগুলো এবং বৃষ্টিপাত এবং বায়ু প্রবাহ, তাপ, এগুলো সবকিছু সংক্রান্ত যে আলোচনা আবহাওয়ার অন্তর্ভুক্ত বিষয়ভুক্ত, এগুলো এই পরিধিগুলো হচ্ছে ভূগোলের আবহাওয়ার অন্তর্ভুক্ত। এরপর রয়েছে আরো পরিধি যদি আমরা দেখি ভূগোলের রয়েছে সমুদ্রবিদ্যা। সমুদ্রের কোথায় কোন খনিজ সম্পদ রয়েছে, সমুদ্রের গভীরতা কেমন, কোথায় কঠিন, সমুদ্রের গঠন কেমন, এই বিষয়গুলো হচ্ছে কি? সমুদ্রবিদ্যার অন্তর্ভুক্ত। এছাড়া রয়েছে মৃত্তিকা বিদ্যা, যেখানে মাটির গঠন সম্পর্কে, উর্বরতা শক্তি সম্পর্কে, কোথায় মাটির গঠন কেমন, এইসব বিশ্লেষণ যে বিষয়ে করা হয় সেটা হচ্ছে মৃত্তিকা বিদ্যা। এরপর রয়েছে প্রাণীবিদ্যা, অর্থাৎ প্রাণীদের নিয়ে যে আলোচনা রয়েছে, যে ভূগোলের যে শাখায় আলোচনা করা, এটা হচ্ছে প্রাণীবিদ্যা। এরপর রয়েছে সমাজবিদ্যা, অর্থাৎ ভূগোলের কিন্তু এটাও একটা পরিধি, সমাজের যে অংশ রয়েছে এটাও কিন্তু ভূগোলের একটা পরিধি। এই সমাজ কিভাবে চলে, কিভাবে উন্নতি হচ্ছে, কিভাবে বিবর্তন হচ্ছে, এই বিষয়গুলো সমাজবিদ্যার অন্তর্ভুক্ত। এছাড়াও রয়েছে অর্থনীতি। অর্থনীতির সাথে কিন্তু ভূগোলের খুবই একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, কারণ ভূগোলের মাধ্যমে অর্থনীতিকে বিশ্লেষণ করা যায়। কারণ
ভূগোলের মাধ্যমে আমরা মৃত্তিকা বিদ্যা সম্পর্কে জানতে পারি, কোথায় খনিজ সম্পদ রয়েছে এই সম্পর্কে জানতে পারি, এবং আমরা জানি যে অর্থনীতিতে খনিজ সম্পদ এবং বিভিন্ন মাটির উর্বর শক্তি এবং সেখানে বিভিন্ন ফসল যে হয় তার পরিমাণ এসব কিছু কিন্তু ভূগোলের মাধ্যমে আলোচনা করা যায়, এবং সুতরাং অর্থনীতির সাথে এটার একটা গুরুত্বপূর্ণ একটা সংযুক্ততা রয়েছে। এছাড়া দেখো রাজনীতিতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রয়েছে ভূগোলের, অর্থাৎ ভূ রাজনীতি যাকে বলা হয়, জিও পলিটিক্স। যেমন এখন বর্তমানে দেখো যে ইরানের সাথে কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ শুরু হয়েছে, যার কারণে ইসরায়েল কি করেছে, হরমুজ প্রণালীটা কিন্তু বন্ধ করে দিয়েছে। এই হরমুজ প্রণালী দিয়ে যত তেলবাহী জাহাজগুলো যাতায়াত করে, এবং এটাতে কি হয়েছে, এটা কিন্তু একটা রাজনৈতিক একটা দ্বন্দ্ব, এবং রাজনৈতিক এবং দ্বন্দ্বের কারণে কি হয়েছে এখানে ভূগোলের সাথে কিভাবে সম্পর্কিত, হরমুজ প্রণালী কিন্তু একটা প্রণালী যেটা সমুদ্রের সাথে সংযুক্ততা, এটা কি ভূগোলের একটা বিষয়, সমুদ্রবিদ্যার সাথে সংযুক্ত বিষয়, কিন্তু সেটার সাথে কি রাজনীতির একটা কানেকশন রয়ে গেছে। এই জন্য ভূগোলের সাথে রাজনীতির একটা গুরুত্বপূর্ণ সংযুক্ততা বা পরিধি রয়েছে ভূগোলের। চলো এরপরে দেখি ভূগোলের আমরা শাখাগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ভূগোলের কিছু শাখা রয়েছে। ভূগোলের প্রথমেই যে দুটি ভাগে ভূগোলকে মূলত দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে, দুইটা শাখাতে। একটা হচ্ছে কি প্রাকৃতিক ভূগোল, আর এটা হচ্ছে মানব ভূগোল। প্রাকৃতিক ভূগোল হচ্ছে সেই ভূগোল যেখানে প্রকৃতির সাথে সম্পর্কিত সকল বিষয় আসায় সেগুলো এখানে আলোচনা হয়ে থাকে ভূগোলের। আর একটা হচ্ছে মানব ভূগোল। মানব ভূগোল হচ্ছে মানুষের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো, মানুষের সাথে পরিবেশের যে সংযুক্ততা, এই বিষয়গুলো যেখানে আলোচনা করা হয়ে থাকে, এটাই হচ্ছে কি মানব ভূগোলের অংশ। চলো আমরা দেখি প্রাকৃতিক ভূগোলের মধ্যে কি রয়েছে। যেমন রয়েছে জীব ভূগোল, অর্থাৎ জীব জীবের বিষয় আশয় নিয়ে তাদের জীবনধারা, আচার আচরণ এগুলো নিয়ে যে আলোচনা হয়, এটা হচ্ছে জীব ভূগোল। এরপর রয়েছে জলবায়ু বিদ্যা, অর্থাৎ জলবায়ুর প্রভাব, জলবায়ুর পরিবর্তনশীলতা, এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়, এটা হচ্ছে জলবায়ু বিদ্যা। এটা হচ্ছে কি প্রকৃতির সাথে সম্পর্কিত। এবং এর মধ্যে আরো রয়েছে দেখো ভূমিরূপ বিদ্যা, যেটা আমরা আলোচনা করেছি, মৃত্তিকা বিদ্যা, সমুদ্র বিদ্যা এবং প্রাণী ভূগোল, এগুলো হচ্ছে কি প্রাকৃতিক ভূগোলের বিষয়। এরপরে দেখো মানব ভূগোলের সাথে জড়িত বিষয়গুলো হচ্ছে অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, যেগুলো আমরা আলোচনা করেছি। এর সাথে রয়েছে সামাজিক ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা, অর্থাৎ কোনো একটা দুর্যোগ হলে কিভাবে সেখানে ব্যবস্থাপনা নিতে হবে এই সংক্রান্ত কিন্তু ভূগোলের আলোচনা রয়েছে। সংখ্যাতাত্ত্বিক ভূগোল, অর্থাৎ জনসংখ্যা যে বৃদ্ধি, কোন অঞ্চলে কত বৃদ্ধি রয়েছে জনসংখ্যার, সেখানে জনসংখ্যার বসবাস কেমন, সেখানে জীবনধারা কেমন, এগুলো কিন্তু ভূগোলের আলোচ্য বিষয়। এরপর রয়েছে পরিবহন ভূগোল, অর্থাৎ কোন পথ, নদীপথ কেমন, কোন জায়গায় সড়ক পথ কেমন, এই বিষয়গুলো কোথায় কোন পথ সবচেয়ে উপযুক্ত হবে, এগুলো কিন্তু ভূগোলের আলোচ্য বিষয়। এছাড়া রয়েছে নগর ভূগোল, চিকিৎসা ভূগোল এবং ভৌগোলিক তথ্য ও ব্যবস্থা, অর্থাৎ ভৌগোলিক তথ্য, যেমন জিপিএস একটা কিন্তু, যে আমরা দেখি আমাদের গুগল ম্যাপের মাধ্যমে কিন্তু আমরা সহজে একটা জায়গা সম্পর্কে জানতে পারি বা কিভাবে যাবো এটা কিন্তু ভৌগোলিক তথ্য ব্যবস্থার মাধ্যমে হয়েছে, অর্থাৎ জিপিএস কিন্তু একটা ভূগোলেরই একটা গুরুত্বপূর্ণ বিষয়, জিপিএস। ঠিক আছে, গ্লোবাল পজিশনিং সিস্টেম। চলো এরপর দেখি আমাদের আলোচনার পরবর্তী অংশ হচ্ছে কনসেপ্ট অফ এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশটা কি। আমরা কিন্তু ছোট থেকে পড়ে আসতেছি যে পরিবেশটা হচ্ছে আমাদের চারপাশে যা কিছু রয়েছে এটাই কিন্তু পরিবেশ। হ্যাঁ, আসলে এটাই সহজ কথা, এটাই পরিবেশ। মানুষের মানুষ যেখানেই বসবাস করুক তার কিন্তু একটা পারিপার্শ্বিক অবস্থা সবসময় বিদ্যমান থাকে, তার চারপাশে ঘিরে যে যে প্রকৃতিটা তৈরি হয়ে যায়, এটাই হচ্ছে মূলত পরিবেশ। তো চলো আমরা এই সম্পর্কে একটা সিসি পার্ক, তার তিনি একজন বিখ্যাত পরিবেশবিদ, তার একটি সংজ্ঞা আমরা দেখে নিই। তিনি বলেছেন পরিবেশ বলতে স্থান কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে, অর্থাৎ স্থান মানে কোনো একটা জায়গা এবং কাল মানে সময়, কোনো একটা জায়গা এবং সময় সেটা হচ্ছে নির্দিষ্ট হতে হবে, সেই নির্দিষ্ট সময় এবং কাল কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষের কি ঘিরে থাকা সকল অবস্থার যোগফল, অর্থাৎ মানুষের ঘিরে থাকা, মানুষের সাথে ঘিরে থাকা সকল বিষয় আসে যা রয়েছে সবকিছুর একটা যোগফলই হচ্ছে পরিবেশ। স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি পরিবেশেরও পরিবর্তন হয়ে থাকে। যেমন আমাদের বাংলাদেশের পরিবেশটা যেরকম নাতিশীতোষ্ণ, ঠিক আমরা যদি পশ্চিমা কোনো দেশ যেমন ইউরোপ আমেরিকার কোনো দেশ চিন্তা করি, সেখানে কিন্তু নাতিশীতোষ্ণ, সেখানে কিন্তু শীত প্রধান দেশ, তারা সেখানে প্রায় সারা বছর বরফ পড়ে। আর আমাদের দেশে এখানে কিন্তু গরমটা বেশি। আবার সৌদি আরবের মতো দেশগুলো যে রয়েছে সেখানে কিন্তু আবার মরুভূমির মতো দেশ, সেখানে কিন্তু অনেক তাপ। তার মানে কি স্থান এবং কালের পরিবর্তনের কারণে স্থান অর্থাৎ দেশ, বিভিন্ন দেশের প্রেক্ষিতে, স্থানের প্রেক্ষিতে কি হচ্ছে আমাদের কিন্তু পরিবেশটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। আবার কালের পরিবর্তন মানে সময়ের পরিবর্তনে, যেমন ধরো
বাংলাদেশের যদি অবস্থা চিন্তা করি আমরা, যদি 50 বছর আবহাওয়া, 50 বছর আগের আবহাওয়াটা কেমন ছিল, তখন কিন্তু এত গরম ছিল না, এটা তুলনামূলক সহনশীল গরম ছিল। তো পরিবর্তনের সাথে সাথে কি হচ্ছে, আমাদের এখন কিন্তু প্রায় সারা বিশ্বে সহ বাংলাদেশে কি তাপমাত্রাটা বৃদ্ধি পেয়েছে। তার মানে স্থান এবং কালের পরিপ্রেক্ষিতে কি হয়, পরিবেশেরও পরিবর্তন ঘটে। এই বিষয়টাই তিনি সিসি পার্ক তার সংজ্ঞায় বলেছেন। দেখো যেমন এখানে উদাহরণ হিসেবে শুরুতে মাটি, পানি, বায়ু, উদ্ভিদ নিয়ে মানুষের পরিবেশ ছিল এবং পরবর্তীতে কালে পরিবর্তিত হয়ে মানুষের সামাজিক, অর্থনৈতিক এবং এখানে আরো রাজনৈতিক কার্যাবলী এর সাথে যুক্ত হয়েছে। চলো এর পরবর্তীতে আমরা যাই, ভূগোল ভূগোল ও পরিবেশের উপাদান সম্পর্কে আমরা জানবো। এনভায়রনমেন্টের যে এলিমেন্টস গুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। এটাকেও আমরা মোটা দাগে কিভাবে ভাগ করতে পারি, দুই প্রকারে ভাগ করতে পারি। কারণ একটা হচ্ছে জড় আর একটা হচ্ছে জীব। জড় এবং জীব উপাদান আমরা অনেক আগেই পড়েছি এগুলো, যে জড় উপাদান হচ্ছে মানে যে জিনিসগুলোর কি কোনো প্রাণ নেই, যারা প্রাণহীন, এই উপাদান, পরিবেশের এই উপাদানগুলোকে কি জড় উপাদান বলে। আর জীব হচ্ছে সেই সকল উপাদান যাদের মধ্যে প্রাণ রয়েছে, যারা চলাচল করতে পারে, এরা হচ্ছে জীব উপাদান। যেমন উদাহরণ হিসেবে আমরা জড় যদি বলি, গাছপালা, পশু পাখি। আমরা যদি জীব হিসেবে যদি বলি, দেখো গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ এবং অন্যান্য প্রাণী হলো কি, তারা জীব উপাদান। তাহলে এই উদাহরণগুলো মনে রাখবা, কারণ এমসিকিউ আসতে পারে নিচের কোনটি আমাদের হচ্ছে জীব উপাদান। তাহলে সেখানে থাকতে পারে গাছপালা এবং অন্য অন্য উপাদানের মধ্যে থাকতে পারে মাটি, পানি, বায়ু, পাহাড়। বাকি যেগুলো বললাম, এই যে এখানে রয়েছে মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, সাগর, আলো, এগুলো হচ্ছে কি জড় উপাদান। আর আমাদের হচ্ছে গাছপালা, পশু পাখি হচ্ছে কি জীব উপাদান। সুতরাং এই দুইটা থেকে এমসিকিউ কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। চলো এর পরবর্তীতে আমরা দেখি, পরবর্তীতে রয়েছে পরিবেশের প্রকারভেদ, অর্থাৎ টাইপস অফ এনভায়রনমেন্ট। পরিবেশটা আসলে কত প্রকার, এটাও কিন্তু দুই প্রকার। এখানে এই অধ্যায়টাতে দেখো প্রায় সকল বিষয় কিন্তু বড় দাগে ভাগ করতে গেলে দুই প্রকার। তো এই জিনিসটা কিন্তু তোমাদের জন্য সহজ যে বোঝা, যে এটা হচ্ছে কি দুই প্রকার। তো আমরা দেখি এখানে পরিবেশের এটা হচ্ছে দুই প্রকার। দুই প্রকার পরিবেশ, একটা হচ্ছে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, আর একটা হচ্ছে কি সামাজিক পরিবেশ, অর্থাৎ প্রকৃতি, প্রকৃতিগতভাবে যে জিনিসগুলো তৈরি, এগুলো হচ্ছে প্রকৃতির পরিবেশ। আর মানুষ যে বিষয়গুলো তৈরি করেছে, এগুলোকে আমরা হচ্ছে কি সামাজিক পরিবেশ বলে থাকি। দেখো প্রকৃতির জড় এবং জীব উপাদান, অর্থাৎ এখানে জড় উপাদানও থাকতে পারে, জীব উপাদান থাকবে। জড় বলতে কি পাহাড়, পর্বত, মাটি, এবং জীবের মধ্যে রয়েছে কীট পতঙ্গ, পশু পাখি, মানুষ, এগুলো হচ্ছে কি জীব উপাদান। এই সকল কিছু মিলে যে পরিবেশটা তৈরি হয়েছে তাকে কি বলা হয়, তাকে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলা হয়ে থাকে। আবার মানুষের তৈরি যে পরিবেশটা, এটা হচ্ছে সামাজিক পরিবেশ। মানুষের তৈরি পরিবেশের মধ্যে যেমন রয়েছে মানুষের আচার আচরণ, বিভিন্ন উৎসব অনুষ্ঠান, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি, এই বিষয়গুলো হচ্ছে কি মানুষের তৈরি। এই জন্য এগুলোকে বলা হয় কি সামাজিক পরিবেশ। অর্থাৎ তোমরা খুব সহজেই মনে রাখবা, মানুষের তৈরি যে বিষয়গুলো রয়েছে, মানুষের তৈরি যে পরিবেশটা রয়েছে, এটাকে আমরা বলবো সামাজিক পরিবেশ। আর প্রাকৃতিকভাবে তৈরি যে বিষয়গুলো বা যে পরিবেশ, জীব ও জড় সমন্বয়ে, সেটাকে আমরা বলবো প্রাকৃতিক পরিবেশ। চলো এরপর দেখি ভূগোল পরিবেশ পাঠের গুরুত্ব। কেন আমরা ভূগোল এবং পরিবেশটা পাঠ করব? এটা তো না পাঠ করলে পারতাম, কিন্তু কেন করব, তার গুরুত্বটা সম্পর্কেই আমরা এখানে আলোচনা করব। চলো দেখি, এখানে প্রথমে রয়েছে পৃথিবীর কোনো স্থানের প্রকৃতি এবং পরিবেশের জ্ঞান। অর্থাৎ তুমি কোনো স্থানের যদি প্রকৃতি এবং পরিবেশের জ্ঞান সম্পর্কে জানতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ভূগোলটা পাঠ করতে হবে। তবেই তুমি যে কোনো একটা স্থান সম্পর্কে জানতে পারবে। যেমন তুমি যদি ভূগোল পাঠ করো, তাহলে তুমি জানতে পারবা যে মরুভূমিতে কিভাবে টিকে থাকতে হয়, সেখানে পরিবেশটা কেমন, এরকম ভাবে তোমার জ্ঞানটা বৃদ্ধি পাবে। এরপর রয়েছে পাহাড়, পর্বত, নদী, সাগর, মালভূমি, সমভূমি, মরুভূমি, এদের গঠন এবং আকার ও বৈশিষ্ট্য তুমি জানতে পারবা। এদের গঠন, আকার এবং বৈশিষ্ট্য জানার কারণে তুমি জানতে পারবা এখানে কি ধরনের প্রাণীর বসবাস রয়েছে, এখানে কি কি ধরনের সম্পদ রয়েছে, সেগুলো কিভাবে ব্যবহার করা যেতে পারে, এই সম্পর্কে জ্ঞান তুমি কিন্তু ভূগোল পাঠের মাধ্যমে পাবা। পৃথিবীর জন্মলগ্ন থেকে বর্তমানের যে বিজ্ঞানসম্মত একটা ধারণা, অর্থাৎ পৃথিবী কিভাবে শুরু হয়েছে, তোমরা জানো বিগ ব্যাং থিওরির মাধ্যমে মূলত বলা হয়ে থাকে যে পৃথিবীর সৃষ্টি। তো সেই থিওরি থেকে শুরু করে এখন বর্তমান পর্যন্ত পৃথিবীর যে পরিবর্তন, এই সকল কিছু কিন্তু ভূগোল পাঠের মাধ্যমে তোমরা জানতে পারবা। বিভিন্ন পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী এবং এদের আচরণ, খাদ্যাভ্যাস, জীবনধারা, অর্থাৎ বিভিন্ন পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী কিভাবে বেঁচে থাকে, তারা একে অপরের সাথে কিরকম আচরণ করে, তারা কি খেয়ে থাকে, তারা তাদের জীবনটা কিভাবে পরিচালনা করে, এই সকল বিষয় কিন্তু ভূগোলের মাধ্যমে জানা যাবে। এছাড়া রয়েছে কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, যেটা আমি প্রথমে আলোচনা করেছি, যে এই বিষয়গুলো কিন্তু ভূগোলের সাথে খুবই একদম কানেক্টেড। তো এইগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে এবং এগুলো সমাজে কিভাবে পরিবর্তন আনে এই সম্পর্কেও জানতে পারবা। তো এরপরে চলো, আরও রয়েছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন রয়েছে প্রাকৃতিক
দুর্যোগ সৃষ্টির কারণ, অর্থাৎ কোন দুর্যোগটা কী কারণে হয়ে থাকে, যেমন ঘূর্ণিঝড় কেন হয়, তারপরে যেমন ধরে রয়েছে ভূমিকম্প কেন হয়, এই বিষয়গুলো এবং এদের ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ কিভাবে করা যায়, প্রকৃতির অবস্থান জানা এবং জলবায়ুর ধরন এবং ভূমি ব্যবস্থাপনা কিভাবে করলে আমরা আরও উপকৃত হতে পারি, এই সকল বিষয় কিন্তু ভূগোলের মাধ্যমে জানতে পারবো। যেমন ধরো হচ্ছে ভূমিকম্প কেন সৃষ্টি হয়, বিজ্ঞানীরা কিন্তু বলেছে যে আমাদের পৃথিবীতে একটা বেশ কয়েকটা কি টেকটনিক প্লেটে বিভক্ত, যার কারণে যখন এই প্লেটগুলো নড়াচড়া করে, যখন একটা একটার সঙ্গে ধাক্কা খায় তখন কিন্তু ভূমি করে, তার মানে ভূমিকম্প একটা দুর্যোগ। এটা সৃষ্টির কারণটা কি, টেকটনিক প্লেটের যে নড়াচড়া। এছাড়াও আরও রয়েছে ভূমিকম্প আরও কিন্তু কারণ রয়েছে, যেমন আগ্নেয়গিরির উৎকীর্ণ, এছাড়াও পাহাড় ধসে পড়লেও ভূমিকম্প হয়ে থাকে, তার মানে এই কারণগুলো বিজ্ঞানীরা কি তারা বের করেছে। সুতরাং এটা থেকে যদি বাঁচতে চাও, যদিও এটা খুব প্রাকৃতিক দুর্যোগ, তারপরেও কিন্তু আমরা কিছু মেজারমেন্ট নিতে পারি যেগুলো আমাদের ক্ষতির কারণটা কমাতে পারে। কিভাবে, যেমন পাহাড় যদি আমরা না কাটি বা পাহাড়ে যদি আমরা পাহাড়ে যে গাছগুলো রয়েছে এগুলোর ক্ষতি সাধন না করি, তাহলে কিন্তু পাহাড় ধসের সম্ভাবনা কমে যাবে। তাহলে কি হবে, তখন ভূমিকম্পটা মাত্রাটা কমে যাবে। তো এই বিষয়গুলো আমরা ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারবো। এছাড়া রয়েছে পৃথিবীর যে উষ্ণতা বৃদ্ধি, যেমন দেখো শুরু থেকে পৃথিবীর যে তাপমাত্রা ছিল এখন কিন্তু পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এই ছাড়াও রয়েছে গ্রিন হাউস যে ইফেক্ট, অর্থাৎ গ্রিন হাউস প্রতিক্রিয়া, এই গ্যাসের প্রভাব, ক্ষতিকর দিক, এসব কিছু কিন্তু ভূগোলে আলোচনা করা হয়ে থাকে। এরপরে রয়েছে প্রাকৃতিক যে সম্পদ রয়েছে এগুলোকে কাজে লাগিয়ে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি। প্রকৃতিতে অনেক সম্পদ রয়েছে, সমুদ্রে মাছ রয়েছে, এর নিচে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ রয়েছে, লোহা রয়েছে, আকরিক, স্বর্ণ, গ্যাস, বিভিন্ন কিছু কিন্তু এগুলো প্রকৃতিতে রয়েছে এবং এগুলো কিভাবে মানুষ কাজে লাগাতে পারে, কিভাবে কাজে লাগিয়ে অর্থনৈতিক বৃদ্ধি বা সমৃদ্ধি অর্জন করতে পারে, এটাও কিন্তু ভূগোলের মাধ্যমে আলোচনা করা হয়ে থাকে। সমুদ্র এবং সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা, যেটা আমরা বলেছি যে সমুদ্রবিদ্যা, সেখান থেকে কিন্তু আমরা এই বিষয়গুলো জানতে পারি। এছাড়া রয়েছে জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু বিদ্যার মাধ্যমে আমরা এগুলো আলোচনা করে আমরা এ সম্পর্কে জানতে পারি। তো ধন্যবাদ আজকে সবাইকে তোমাদের মনোযোগ দিয়ে এতক্ষণ ক্লাস করার জন্য। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।